আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমি ডক্টর মুস্তামত রহমত আরা, উপব্যবস্থাপক মহাব্যবস্থাপক বীজ দপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি ভবন, ঢাকা। আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভুট্টার বীজ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক সংরক্ষণ পদ্ধতি বিষয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আমাদের বাংলাদেশের কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি ফসল ভুট্টা নিয়ে আলোচনা করব। এ দেশের কৃষিতে এখন এক নীরব বিপ্লব কিন্তু ঘটিয়ে চলছে ভুট্টা। অল্প খরচে ও কম পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় দিন দিন আমাদের দেশের কৃষক ভাইদের কাছে ভুট্টা জনপ্রিয়তা পাচ্ছে বহুগুণে। আমরা সবাই জানি ভুট্টা এখন দানাজাতীয় ফসল হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের পোলট্রি, মৎস্য এবং গবাদি পশুর খাদ্যশিল্পের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে। ভুট্টা মানুষের পুষ্টিকর খাদ্য হিসেবেও দিন দিন এর ব্যবহার বাড়িয়ে চলছে। তবে এই ফসলের কাঙ্ক্ষিত ফলন পেতে হলে আমাদের যে বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে সেটা হলো বীজই ফসলের প্রাণ এবং উত্তম বীজ উত্তম ফসল। আপনি জমিতে কতটুকু সার দিলেন বা কেমন সেচ দিলেন তা অনেকটাই অর্থহীন হয়ে যাবে যদি আপনার ব্যবহৃত বীজটির গুণগত মান ভালো না হয়। বাজার থেকে চড়া দামে বীজ কেনার নির্ভরতা কমিয়ে আমরা যদি নিজেদের উৎপাদিত বীজটিকে গুণগত মান সম্পূর্ণভাবে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের সঠিক নিয়মে ভুট্টার বীজ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের উৎপাদন খরচ যেমন বিপুল পরিমাণে কমবে, তেমনি বীজের বিশুদ্ধতাও নিশ্চিত হবে। ভালো ফলন পাওয়ার প্রথম ও প্রধান শর্তই হলো কিন্তু ভালো বীজ। আমরা দোকান থেকে চড়া দামে হাইব্রিড কিনি, উন্নত জাতের বীজ কিনি, কিন্তু আমরা নিজেরাই সঠিক পদ্ধতিতে কিভাবে ভুট্টার বীজ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ করব সে বিষয়ে আজকে জানব। বীজ সংগ্রহের গল্পটি কিন্তু শুরু হয় ফসল কাটার সময় থেকে নয়, বরং যখন ভুট্টা গাছে মোচা আসে তখন থেকেই। অনেকেই ভুল করে পুরো জমির ভুট্টো একসঙ্গে কেটে রেখে সেখান থেকে বীজ বেছে নেন। এটি একেবারেই অনুচিত। বীজ সংগ্রহের জন্য আপনাকে জমিতে বিশেষ কিছু অংশের উপর নজর দিতে হবে। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো সুস্থ ও সবল গাছ নির্বাচন করতে হবে। আপনার ভুট্টার জমিতে ভেতরের অংশ থেকে যে গাছগুলো সবচেয়ে মোটা, সোজা এবং রোগমুক্ত এবং যে গাছে একটি বড় ও সুগঠিত মোচা ধরেছে সেগুলোকে প্রথমে চিহ্নিত করতে হবে। জমির চারপাশের ধারের থেকে গাছ থেকে বীজ নেওয়া যাবে না, কারণ সেগুলোতে পরাগায়নের কারণে অন্য জাতের প্রভাব থাকতে পারে। দ্বিতীয়ত আপনাকে উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে। কখন বুঝবেন মোচাটি বীজ হিসেবে কাটার উপযুক্ত হয়েছে? যখন দেখবেন ভুট্টার গাছের পাতা ও মোচার খোসা শুকিয়ে খড় বা বাদামি রং ধারণ করেছে এবং মোচার আগা থেকে নিচের দিকে একটু ঝুলে পড়েছে, তখন বুঝবেন বীজ সংগ্রহের সময় হয়েছে। এরপরের কাজটা হলো মোচা বাছাই। চিহ্নিত গাছগুলো থেকে মোচা সাবধানে কেটে নিতে হবে। মোচা খোলার পর খেয়াল করুন সারিগুলো সোজা ও ঘন কিনা, দানাগুলো সমপরিমাণ পুষ্ট হয়েছে কিনা। যেসব মোচায় পোকার আক্রমণ বা দানা বাঁকাচোরা, সেগুলো বীজের জন্য কিন্তু রাখা যাবে না। শুধুমাত্র নিখুঁত ও বড় মোচাগুলো আলাদা পাত্রে বা ঝুড়িতে তুলে নিন। বীজ তো সংগ্রহ করা হলো, এবার আসি প্রক্রিয়াজাতকরণের দিকে। মাড়াই ও শুকানো, এই দুই কাজের উপর বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কিন্তু শতভাগ নির্ভর করে। মোচা শুকানোর ক্ষেত্রে মোচা আনার পরপরেই কাঁচা অবস্থায় দানা ছাড়াতে যাবেন না। এতে বীজের গায়ের নরম ত্বক ও ভিতরের ভ্রূণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মোচা ছাড়ানোর পর প্রথমে 4 থেকে 5 দিন কড়া রোদে ভালো করে মোচা সহ শুকাতে হবে। মোচা ভালোভাবে শুকিয়ে গেলে হাত দিয়ে, মোচড় দিয়ে বা কাঠের হালকা কাঠারি দিয়ে চেপে দানা ছাড়িয়ে নিতে হবে। সাবধান, লোহার যন্ত্র বা খুব জোরে আঘাত করে মাড়াই করবেন না, এতে দানা ফেটে যেতে পারে। আরেকটা গোপন টিপস বলে দিই এখানে, মোচার একেবারে গোড়া বা মাথার দিকের ছোট ও দানাগুলো থেকে কখনোই বীজ নেবেন না। সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র মোচার মাঝখানের বড় ও পুষ্ট দানাগুলো বীজের জন্য সংগ্রহ করবেন। দানা ছাড়ানোর পর কুলা দিয়ে ঝেড়ে ধুলাবালি ও হালকা ভাঙা দানা বা তুষ আলাদা করে ফেলুন। এবার ভালো করে হাত দিয়ে দেখে নিন কোনো রোগাক্রান্ত বা দানাযুক্ত বীজ রয়ে গেল কিনা। এরপরে আমরা শুকানোর দিকে যাব। ঝাড়াই করা দানাগুলো পাকা মেঝেতে বা সামিয়ানার মধ্যে বিছিয়ে 3 থেকে 4 দিন কড়া রোদে শুকাতে হবে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলে রাখি, সংরক্ষণের সময় বীজের শতকরা 8 থেকে 10 ভাগের বেশি আর্দ্রতা বা রস রাখা যাবে না। আর্দ্রতা বেশি থাকলে বীজ কিন্তু পচে যাবে বা পোকায় ধরবে। কিভাবে বুঝবেন বীজ ঠিকমতো শুকিয়েছে কিনা? খুব সহজ একটা বুদ্ধি আছে। একটি বীজ দাঁত দিয়ে কামড় দিয়ে ভাঙার চেষ্টা করুন।
কট করে যদি একটা শব্দ করে বীজটা ভেঙে যায়, তবে বুঝবেন এতে রসের পরিমাণ বা পানির পরিমাণ ঠিক আছে এবং এটি সংরক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত। কৃষক ভাইয়েরা, শুকানো শেষ হলেই কিন্তু কাজ শেষ নয়। আসল পরীক্ষা হলো সংরক্ষণে। ভুল পাত্র বা ভেজা জায়গায় রাখলে আপনার পুরো কষ্টটাই জলে যাবে। এবার আসুন জেনে নেই বীজ রাখার সঠিক নিয়মাবলী। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে পাত্র নির্বাচন করতে হবে। বীজ রাখার জন্য এমন পাত্র বেছে নিতে হবে যার ভেতরে কোনোভাবেই বাইরের বাতাস বা আর্দ্রতা ঢুকতে পারবে না। আপনি এজন্য ব্যবহার করতে পারেন প্লাস্টিকের মোটা ড্রাম, টিনের এয়ারটাইট কৌটা অথবা আধুনিক জিআই বা পলিথিন লাইনার দেয়া বীজ রাখার বিশেষ ব্যাগ। এছাড়া মাটির মটকা ব্যবহার করলে তার ভিতরে বাইরের গায়ে আলকাতরা বা পিচ ভালোভাবে মেখে শুকাতে হবে, যেন মাটির ছিদ্র দিয়ে বাতাস না ঢোকে। প্রাকৃতিকভাবে নিম পাতা ব্যবহার করা যায়। বীজ পাত্রে ভরার সময় কেমিক্যাল বা বিষাক্ত কীটনাশক না ব্যবহার করাই ভালো। এর বদলে শুকনো নিম পাতা, বিষকাটালি পাতা, নয়নতারা পাতা বা শুকানো নিশিন্দা পাতা বীজের স্তরে স্তরে দিয়ে দিন। এগুলো প্রাকৃতিক পোকা তাড়ানোর ঔষধ হিসাবে কাজ করবে। বীজ সংরক্ষণ করার পাত্র কখনো কানায় কানায় পূর্ণ করা যাবে না। পাত্রে যতটুকু বীজ আটে তা ভরার পর যদি উপরের খালি জায়গা থাকে, তবে সেখানে শুকনো পরিষ্কার বালি, ধানের শুকানো তুষ কানায় কানায় ভরে দিন। পাত্রের ভিতর যেন বাড়তি কোনো বাতাস বা ফাঁকা জায়গা না থাকে। এরপরে আসতে হবে মুখ শক্ত করে আটকানো। পাত্রের মুখের উপর মোটা পলিথিন দিয়ে বা তার উপর ঢাকনা দিয়ে খুব শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিন। ঢাকনার চারপাশে মোম গলিয়ে বা ট্যাপ পেঁচিয়ে এয়ারটাইট বা বায়ু নিরোধক করে দেওয়াও আরও ভালো হবে। এবার আমরা পাত্রটি কোথায় রাখবো, মানে আমরা কোথায় গুদামজাত করব। বীজের পাত্র কখনোই ভেজা বা মাটির মেঝের উপরে সরাসরি রাখবেন না। মাটি থেকে অন্তত 1 ফুট উপরে কাঠের বা বাঁশের মাচার উপর পাত্রটি রাখুন। যে ঘরে পাত্র রাখবেন সেটি যেন ঠান্ডা, শুকনা এবং আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। স্যাঁতসেঁতে ঘরে কোনোভাবেই বীজের পাত্র রাখা যাবে না। প্রতি 1 বা 2 মাস পর পর আবহাওয়া ভালো ও রৌদ্রোজ্জ্বল থাকলে পাত্র খুলে বীজ পরীক্ষা করে দেখুন। যদি মনে হয় বীজে হালকা ভাব বা আর্দ্রতা ভাব এসেছে, তবে আবার আধা বেলার জন্য কড়া রোদে শুকিয়ে ঠান্ডা করে আগের নিয়মে মুখ বন্ধ করে রেখে দিন। মনে রাখবেন, রোদ থেকে তুলে গরম অবস্থায় কখনোই পাত্রে বীজ ভরবেন না। বীজ পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই পাত্রজাত করতে হবে। বাজার থেকে প্রতিবার বেশি দামে বীজ না কিনে আপনি যদি নিজ উদ্যোগে এই সহজ ও বিজ্ঞানসম্মত উপায়ে ভুট্টার বীজ সংরক্ষণ, সংগ্রহ ও গুদামজাত করেন, তবে একদিকে যেমন আপনার উৎপাদন খরচ অনেকটাই কমে যাবে, অন্যদিকে আগামী মৌসুমে নিজেদের ঘরে থাকবে শতভাগ নির্ভরযোগ্য বীজ। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ভুট্টা চাষে আমাদের সফলতা নির্ভর করছে আমরা কতটা বিজ্ঞানসম্মত উপায়ে বীজ পরিচর্যা করছি তার উপর। আমরা যদি এই সামান্য নিয়মগুলো, অর্থাৎ সঠিক গাছ থেকে মোচা নির্বাচন, আর্দ্রতা 10%-এর নিচে আনা এবং বায়ু নিরোধক পাত্রের মাচার উপরে সংরক্ষণ, এই সব নিয়মগুলো মেনে চলি, তবে আমাদের বীজের গজানোর হার 90 থেকে 95% বজায় রাখা খুবই সম্ভব। এতে একদিকে যেমন আমাদের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে দেশীয় প্রযুক্তিতে উন্নত মানের বীজ উৎপাদনে আমরা স্বাবলম্বী হতে পারবো। আশা করি আপনাদের এই বিষয়গুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করবেন এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করবেন। মনে রাখতে হবে, যত্ন নিলে বীজ থাকে ভালো, কৃষকের মুখে ফোটায় উজ্জ্বল আলো। ধন্যবাদ সবাইকে।